আসসালামু আলাইকুম। প্রত্যয় দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। শুরুতেই রয়েছে অপ্রত্যয়। অপ্রত্যয় যখন যুক্ত করছি তখন একটা পরিবর্তন হচ্ছে এবং এখানে আমরা পাচ্ছি যে শৈশব শব্দটি, অর্থাৎ অপ্রত্যয় যুক্ত হচ্ছে শিশু শব্দটির সাথে এবং যখন এর সাথে আমরা অযুক্ত করছি তখন শৈশব সাধিত শব্দ আমরা বলছি এবং প্রত্যয়ের ধরনটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় কারণ কি দেখুন, যে কৃত প্রত্যয় আমরা জানি যে ক্রিয়া প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হবে, আর তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে নাম শব্দ। তাহলে শিশু একটি নাম শব্দকে বোঝাচ্ছে। শিশু বলতে আমরা কি বুঝি, যে নির্দিষ্ট একটি বয়স সীমা রয়েছে, এর মধ্যে যে পর্যায়টি রয়েছে সন্তানদের, সে ক্ষেত্রে বলা হচ্ছে শিশু। ফলে শিশু একটি শব্দ যার একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে এবং এর সাথে যখন স্বরে অযুক্ত হচ্ছে তখন সেটি শৈশব হচ্ছে। এবং কিভাবে শৈশব হচ্ছে সেটি আমরা এখন দেখব। তাহলে যে প্রত্যয়ের সাথে যে শব্দের সাথে প্রত্যয় যুক্ত হলে আমরা পাচ্ছি শব্দটি যদি এখানে কি থাকে, নাম শব্দ থাকে, তবে সেটি তদ্ধিত প্রত্যয়, যেটি এখানে রয়েছে। বইয়ে প্রথমে রয়েছে অপ্রত্যয়। এবং শিশু থেকে কিভাবে শৈশব হলো আমরা সেটি দেখব। যে কৃত, এখানে যে প্রকৃতি আছে, প্রকৃতির এখানে কি রয়েছে, সাথে এখানে স্বর রয়েছে রস্ব ই। দেখুন এখানে আমরা খেয়াল করব যে শিশু থেকে যে শৈশব হচ্ছে, এখানে অযুক্ত হওয়ার ফলে সেটি ধাপগুলো কি কি আমরা সেটি দেখে নিই। তাহলে শিশু থেকে আমরা এখানে পাচ্ছি সই, সই। শিশু থেকে আমরা পাচ্ছি সই। এরপর এখানে পাচ্ছি শিশু যুগ শৈশু যুগ অ। এটি হচ্ছে একটা ধাপ এক, ধাপ এক। আমরা এটি লিখে নিলাম, এটি একটা পরিবর্তন। এরপর আমরা পরিবর্তন করব যে ধাপ দুই। এই ধাপ দুইটি কি খেয়াল করতে হবে, যে এই যে সি থেকে সই কেন হলো, এখানে কি রয়েছে, রস্ব ই রয়েছে। তাহলে এই রস্ব ই এখানে কার সাথে পাচ্ছি, তালব্য শ এর সাথে। কারণ এটি কি আমরা বিশ্লেষণ করলে কি পাবো, যে দেখুন তালব্য শ হসন্ত যুগ রস্ব ই, এটি হচ্ছে এই সি সমান সমান সি। ফলে এখানে স্পষ্ট যে আমরা পাচ্ছি তালব্য শ এর সাথে এই রস্বই পাচ্ছি, এই রস্বই। আবার এটিকে যখন আমরা ভাঙছি সই, সি থেকে যখন হচ্ছে সই, তখন তালব্য শ হসন্ত যুগ ওই হচ্ছে সমান সমান সই। ফলে এই যে রস্বই থেকে এখানে যে ওই আসলো, এটিকে বলা হচ্ছে বৃদ্ধি। তাহলে এই যে পরিবর্তনটি রস্বই থেকে এখানে ওই আসলো, সেটি হচ্ছে বৃদ্ধি। এটি একটা স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে সই, সই। এরপর আমরা এখানে পরিবর্তন করব সু থেকে শো, সই শো। এই যে সু থেকে শো, এটি খেয়াল করুন, এখানে রস্বও রয়েছে। তাহলে তালব্য শ এর সাথে রস্বও, তাহলে তালব্য শ হসন্ত যুগ রস্বও এখানে আছে। এটি কি হলো, এটি পরিবর্তন হয়ে হলো যে তালব্য শ হসন্ত যোগ ও। তাহলে এখানে কি পাচ্ছি, রস্বও থেকে আমরা ও পাচ্ছি। তাহলে রস্বও থেকে এই যে ও পাচ্ছি, সেটিকে আমরা কি বলবো, যে এখানে গুণ হয়েছে। তাহলে শিশু থেকে সই সু, এর সাথে কিন্তু আগে যে প্রত্যয় ছিল সেটি আমরা রেখে দিলাম। ফলে এখানে পাচ্ছি পরিবর্তনটি দ্বিতীয় স্টেপ। এবং তৃতীয় ধাপ, ধাপ তিন, ধাপ তিন। এই ধাপ তিন কি বলছে আমরা সেটি দেখব। যে সই, তারপর হচ্ছে শো, শৈশব। আচ্ছা শৈশব, এখানে আমরা পাচ্ছি শৈশব। তাহলে কি এখানে কি দাঁড়ালো, শৈশব অব পাচ্ছি। এবং এখানে কি হলো, তাহলে আমরা এটা লিখে নিই। আমরা যদি এখানে লিখি, এটি হচ্ছে বৃদ্ধি, এখানে হয়েছে বৃদ্ধি। দেখুন শিশু থেকে যখন সই হচ্ছে তখন এটিকে বলছি আমরা বৃদ্ধি।
এই যে রস্বই থেকে ওই হয়েছে বৃদ্ধি। এরপর আমরা লিখব, এখানে পাচ্ছি আমরা গুণ। গুণ কিভাবে হলো, যে এই যে তালব্য স এর সাথে রস্বও ছিল, তালব্য স এর সাথে রস্বও রয়েছে, এটি ও হয়েছে, এই যে রস্বও ও হয়েছে, তাহলে কি দাঁড়ালো এখানে সমান সমান সো। এখানে হচ্ছে সো, তাহলে ছিল সু, হলো কি সো। তাহলে এই যে পরিবর্তনটি সু থেকে সো হলো, এটিকে আমরা বলছি গুণ। আর এখানে কি ঘটলো, যে এখানে সন্ধি ঘটেছে। দেখুন সন্ধি, সন্ধি কিভাবে ঘটলো আমরা সেটি এখন দেখব। যে এই জায়গাটাতে আমরা বিশ্লেষণ করব যে তালব্য স হসন্ত যোগ ও, তারপর এখানে পরে কি রয়েছে, স্বরে অ রয়েছে। তাহলে এই ও আর এই অ মিলে যে অব হয়, এটি আমরা একটা প্রমাণ দেখব কিরকম। যেমন পবন, পবন শব্দটি ভাঙলে কি হয়, প যোগ অন, ও যোগ অন। তাহলে এই যে সন্ধি বিচ্ছেদ, এটি হচ্ছে 15 নম্বর নিয়ম। সন্ধির 15 নং নিয়মে এটি বলা রয়েছে যে ও এবং এই অ থাকলে স্বর মিলে অব হয়। তাহলে অব কার সাথে আসবে, দেখুন তালব্য স হসন্ত, যেহেতু এখানে তালব্য স আর এখানে স্বরে অ, তাই এই দুটো মিলে হবে তালব্য স, আর এই ব থেকে গেল, তাহলে এখানে পেলাম সব। ফলে এখানে কি পাচ্ছি, সব। আর আগে কি ছিল, শৈত থেকে গেল, ফলে শৈশব শব্দটি গঠিত হলো। তার মানে শৈশব শব্দটি যে গঠিত হলো, প্রথমে হচ্ছে বৃদ্ধি, তারপর হচ্ছে গুণ দ্বিতীয় ধাপ, আর তৃতীয় ধাপে সন্ধি হলো। সন্ধি হয়ে এখানে অব যে অংশটুকু সেটি আমরা পেলাম। এবং এই যে অব চলে আসলো, তাহলে এটিকে যদি আমরা বিশ্লেষণ করি, কি দাঁড়াচ্ছে দেখুন। এটিকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি সই যোগ তালব্য স, তালব্য স হসন্ত যোগ স্বরে অ যোগ ব। ফলে স্পষ্ট এই অবটা হচ্ছে কোথা থেকে এসেছে, সন্ধির জন্য এসেছে। এই অবটা এসেছে সন্ধির জন্য, এবং তালব্য স হসন্ত আর এই স্বরে অমিলে তালব্য স হলো। আর এখানে কিন্তু আগে ছিল সই, তাহলে এটা আর এটা মিলে তালব্য স হলো, কারণ আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি রয়েছে, ব্যঞ্জন ধ্বনিকে বিশ্লেষণ করলে স্বরধ্বনি চলে আসবে। ফলে এখানে ব থেকে গেল, ফলে শৈশব শব্দটি গঠিত হলো। ফলে শিশু থেকে শৈশব যখন আমরা বলছি, তখন আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি যে এখানে বৃদ্ধি সংগঠিত হয়েছে, এবং বৃদ্ধি সংগঠিত হওয়ার পরে এখানে কিন্তু সন্ধি সংগঠিত হয়েছে। ফলে এই যে ধারাবাহিকতাটা এখানে আমাদের বইয়ে যেভাবে দেওয়া রয়েছে, বিশ্লেষণগুলো দেওয়া নেই। বিশ্লেষণগুলো দেওয়া না থাকার কারণে শিশুরা, শিক্ষার্থীরা এটা অনেক ক্ষেত্রে ধরতে পারে না বা বুঝতে পারে না। আমরা যদি এভাবে বুঝে পড়ি, তাহলে কিন্তু আমাদের যে অন্যান্য উদাহরণগুলো সহজে আমরা বুঝতে পারবো। কারণ আমরা এই যে বিষয়গুলো পড়বো, সেখানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। আর যেগুলোতে গুণ বৃদ্ধি রয়েছে, সেগুলো আমরা অনেক সময় না বুঝে মুখস্থ করি। আশা করি এরপর আমাদের না বুঝে মুখস্থ করতে হবে না, বাকিগুলো আমরা আলোচনা করব। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু যুগ অ, শৈশব, এটি তদ্ধিত প্রত্যয়। কারণ কি, এই যে এখানে নাম প্রকৃতি, নাম প্রকৃতি কারণ এটি একটি নাম শব্দ, অর্থাৎ নাউন। এই নাউনের সাথে একটি প্রত্যয় যুক্ত হচ্ছে, এই নাউনের একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে বলে সেটি নাম প্রকৃতি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দ্বিতীয়টি দেখব। দ্বিতীয়টির এখানে কি অর্থ দাঁড়াচ্ছে, জি যুগ অ, এখানে প্রত্যয় হচ্ছে অ, তাহলে জি যুগ অ, এটি আবার অল থেকে এসেছে, তাহলে জি যুগ অ, এটি হচ্ছে জয়। এটি তাহলে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় কারণ কি, কৃত প্রত্যয় কারণ হচ্ছে দেখুন যে আমরা কিন্তু এটির এই যে জি,
এটির কিন্তু সুনির্দিষ্ট কোনো অর্থ পাচ্ছি না, কিন্তু শিশু যখন আমরা বলছি তখন কিন্তু একটি অর্থ পেয়েছিলাম। ফলে খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটি কৃত প্রত্যয়। এরপর আমরা অক একটি প্রত্যয় লিখব, যে অকের ক্ষেত্রে কি হবে, পট যোগ অক, পট যোগ অক, এটি হচ্ছে ধাতু। তাহলে যেমন পট, পট, পট এটির সাথে আমরা কিছু বিষয় যোগ করি, পট যোগ ইত, পঠিত, এরকম ভাবে কিন্তু শব্দ গঠিত হয়। দেখুন এখানে আসলো পাঠক, প্রশ্ন হচ্ছে এখানে স্বরে আ কোথা থেকে আসলো, পাঠক। ফলে এটি কৃত প্রত্যয়, আমরা আগে লিখে নিই কৃত প্রত্যয়। কারণ কি, দেখুন পট যে অংশটুকু রয়েছে সেখানে কি সুনির্দিষ্ট কোনো অর্থ রয়েছে, সুনির্দিষ্ট অর্থ আমরা পাচ্ছি না, ফলে এটি কিন্তু ক্রিয়ামূল বা ধাতুকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে পট, এরপর অক যুক্ত হওয়ার ফলে পাঠক হিসেবে তো এখানে পঠক হওয়ার কথা। দেখুন প কে যদি আমি ঠিক রাখি, প, আর এই ঠ এবং স্বরেও মিলে, যেহেতু ঠ ব্যঞ্জন ধ্বনি তাই এটি হবে ঠ। কারণ ঠ কে ভাঙলে কি হবে, ঠ হসন্ত যোগ স্বরেও, এই যে এটি কিন্তু উপরে রয়েছে, তার মানে এটা থেকে এটা আসলো। তাহলে এটি হওয়ার কথা পঠক, কিন্তু আমাদের যে বইয়ের উদাহরণ সেখানে আমরা পাচ্ছি পাঠক। প্রশ্ন হচ্ছে এই স্বরে আ এখানে কোথা থেকে আসলো, সেটি আমরা এখন দেখব। দেখুন যে এখানে পট এটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটি অংশ আমরা পাবো। সেই দুটি অংশ কি, একটি হচ্ছে প হসন্ত যোগ স্বরে অ, অর্থাৎ প সমান হচ্ছে প হসন্ত যোগ স্বরে অ। এরপর আমরা কি পাচ্ছি, ঠ, দেখুন এই যে এটি পাচ্ছি। তাহলে এখানে ছিল এই অংশটুকু, দুটি প কে বিভাজন করলে প হসন্ত যোগ স্বরে অ, আর এখানে আমরা ঠ কে রেখে দিলাম হসন্ত দিয়ে, যোগ এরপরে আমরা পাচ্ছি অ আর ক। তাহলে এখানে আমরা খেয়াল করব যে ঠ আর ঠ হসন্ত আর স্বরে অমিলে এখানে ঠ, তারপর বাকিটুকু হলো ক। ফলে এই অংশটুকু কিন্তু ঠিক হয়েছে। এখানে কি বলছে যে কৃত প্রকৃতির, অর্থাৎ এই যে কৃত প্রকৃতির আদি স্বর, অর্থাৎ এখানে একটি স্বর রয়েছে, সেই স্বর পরিবর্তন হয়ে যদি কি হয়, যেমন অ থেকে যদি আ হয়, দেখুন এই যে এটি গুণ বৃদ্ধিতে চলে গিয়েছে। তাহলে প হসন্ত এর সাথে কি রয়েছে, স্বরেও রয়েছে। ফলে স্বরে থাকলে যদি সেটি স্বরে আ হয়ে যায় তখন সেটিকে আমরা বৃদ্ধি বলবো। তাহলে এখানে প হসন্ত যোগ স্বরে আ, তাহলে এই স্বরে অ হয়ে গেল স্বরে আ, তাহলে এটিকে আমরা বলবো বৃদ্ধি। এখানে কি ঘটলো, বৃদ্ধি ঘটলো। বৃদ্ধি ঘটার কারণে প হয়ে যাবে পা। দেখুন এখানে আকার কেন হলো, এখানে তো স্বরে আ পূর্ণ রূপে রয়েছে, কিন্তু এখানে আকার হিসেবে কেন আসলো, আকার হিসেবে আসার কারণ হচ্ছে যে প একটি ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে যখন স্বরধ্বনি যুক্ত হবে তখন সে সংক্ষিপ্ত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আবার আমরা এটিকে যদি বিশ্লেষণ করি, আলাদা করতে চাই, তখন আমরা তাকে পূর্ণরূপে লিখব, যেমন প হসন্ত যোগ স্বরে আ। দেখুন এখানে সে সংক্ষিপ্ত ছিল, যখন তাকে আলাদা করেছি তখন সে পূর্ণরূপ পেল। আবার যে যখন সে আলাদা ছিল তাকে যদি যুক্ত করি তখন কিন্তু সে এখানে কার হিসেবে ব্যবহার হবে। ফলে আমরা এই দুটো অংশ মিলে পাচ্ছি, এই দুটো অংশ মিলে পাচ্ছি পা।
আর এই ঠক, ঠিক আছে, এটি এখান থেকে আসলো। তাহলে প থেকে পা যখন বলছি, সেটিকে আমরা বলছি যে এটি বৃদ্ধি হয়েছে, কারণ এই যে প এর সাথে এটি কি কৃৎ প্রকৃতির স্বর। তাহলে এই কৃৎ প্রকৃতির এই যে স্বরধ্বনি, সেখানে স্বরে অ ছিল, এই স্বরে অ স্বরে আ হয়ে যাওয়ার কারণে এটিকে আমরা বলছি বৃদ্ধি। আর ঠ, এই যে দেখুন ঠ এর সাথে হসন্ত রয়েছে, সেই হসন্ত কিভাবে আসলো আমরা সেটি দেখব। যে যেহেতু ব্যঞ্জন ধ্বনিকে আলাদা করলে স্বর পাওয়া যায়, এখানে স্বরে অ পাওয়া যাবে, তাহলে ঠ এর সাথে যখন ঠ হসন্ত এর সাথে যখন স্বরে অ যুক্ত করছি, এই দুটো মিলে হচ্ছে ঠ। ফলে প থেকে পা সেটি বৃদ্ধি, আর ঠ হসন্ত আর স্বরে অ যুক্ত হয়ে ঠ, আর ক কিন্তু আগে থেকেই ছিল, ফলে পাঠক শব্দটি গঠিত হলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এটিকে আমরা বলছি যে কৃৎ প্রত্যয়। এটিকে কৃৎ প্রত্যয় বলার কারণ হচ্ছে, দেখুন পট একটি ক্রিয়ামূল বা ধাতু, যেটিকে কিন্তু আমরা বিশ্লেষণ বা বিভাজন করতে পারবো না। আর এটি হচ্ছে কোনো সুনির্দিষ্ট অর্থকে প্রকাশ করছে না, ঠিক যেরকম শিশু অর্থটি প্রকাশ করত। শিশু বলতে একটি সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করত, তার মানে শিশু একটি নাম শব্দ ছিল, কিন্তু পট কোনো নাম শব্দ নয়। ফলে আমরা এখানে পাচ্ছি পট যোগ অক, পাঠক। ঠিক এরকম নিন্দ যোগ অক, দেখুন নিন্দ যোগ অক, আমরা এটি দেখব, এটি সহজ। নিন্দ যোগ অক, তাহলে নিন্দ, এটি হবে নিন্দক। নিন্দক, তাহলে এটিও কৃৎ প্রত্যয়, কারণ এটি কোনো নাম শব্দকে প্রকাশ করছে না। দেখুন এখানে এটিকে যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে, এটিকে বিশ্লেষণ করলে হবে ন রস্ব ই যোগ দন্ত ন হসন্ত যোগ দ, তাহলে নিন্দ, এর নিচে কিন্তু আবার হসন্ত রয়েছে। এরপর হচ্ছে স্বরে অ যোগ ক, এটিকে আমরা এটিকেও ভেঙে দিই, এটিকে হচ্ছে ন হসন্ত যোগ রস্ব ই, তাহলে কি পেলাম, নি পেলাম। এখানে হচ্ছে নি, আর এখানে হচ্ছে দেখুন যুক্ত বর্ণ গঠিত হয়েছে, যেহেতু যুক্ত বর্ণ গঠিত হয়েছে তাই এখানে অবশ্যই কি থাকবে, এখানে হসন্ত থাকবে। তাহলে এই যে দ আর দ হসন্ত আর স্বরে অমিলে কি হবে, দ। তাহলে এই যে এখানে দ পেলাম, আর এর সাথে ক থেকে গেল, ক যেরকম ছিল সেরকমই আছে। এবারে আসুন যে এই যে দন্ত ন হসন্ত এখানে থেকে গেল, আর এখানে কি থেকে গেল, নি থেকে গেল, ফলে পরিবর্তনটা এখানে হবে। তাহলে এটি যুক্ত বর্ণ গঠন করে কি হচ্ছে, এখানে নি, আর এখানে হচ্ছে দন্ত ন দ, দন্ত ন যেহেতু যুক্ত বর্ণ তাই এর সাথে হসন্ত রয়েছে, অর্থাৎ হসন্ত থাকার কারণে দ এর সাথে যুক্ত হবে, আর এখানে আমরা পেলাম ক। তাহলে নিন্দক শব্দটি ঠিক এইভাবে গঠিত হলো। এরপর আমরা দেখব যে অনা প্রত্যয়। অনা প্রত্যয় যখন আমরা পাচ্ছি, দোল যোগ অনা, দেখুন দোল শব্দটি দিয়ে কি কিছু বোঝা যাচ্ছে, কোনো একটা নাম শব্দ মনে হচ্ছে, নাম শব্দ মনে হচ্ছে না, তাহলে এখানে দোল না, এটি হবে কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়, তাহলে দু, এটিকে যদি বিশ্লেষণ করি কি হচ্ছে, দ হসন্ত যোগ রস্ব উ, দু থেকে পরে কি হচ্ছে, দো হচ্ছে, দেখুন দু থেকে দো হচ্ছে। এখানে খেয়াল করুন যে রস্ব উ থাকলে
তারপর ও হয়, তাহলে এই যে পরিবর্তনটা, তারপর এখানে ল হসন্ত যোগ অ যোগ না, এটি লিখে নিলাম। ফলে এখানে খেয়াল করতে হবে যে দয়ের সাথে কি রয়েছে, রস্যও রয়েছে। এই রস্যও যখন পরিবর্তন হয়ে এই যে আমরা লিখছি দো, তার মানে দো, আর এই ল হসন্ত আর স্বরে অমিলে হয় ল, আর এখানে রয়েছে দন্তন্য আকার, ফলে দোলনা এখানে আমরা পাচ্ছি। এই যে দোলনা, এখানে এটাকে যদি বিশ্লেষণ করি, দ হসন্ত যোগ ও, ফলে রস্য বা দীর্ঘ এর মধ্যে একটা যদি ও হয়ে যায়, এটিকে আমরা বলবো গুণ। এখানে কি সংগঠিত হয়েছে, গুণ সংগঠিত হয়েছে। তার মানে দুলনা থেকে দোলনা, দু থেকে দো, ফলে আমরা এটিকে বলছি কৃত প্রত্যয়, কারণ দুল শব্দটি কিন্তু এখানে কোনো সুনির্দিষ্ট অর্থকে প্রকাশ করছে না, অর্থাৎ এটি কোনো নাম শব্দ নয়। ফলে এখানে কি সংগঠিত হচ্ছে, যে এখানে গুণ সংগঠিত হচ্ছে। এরকম গুণ এবং বৃদ্ধি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ গুণ এবং বৃদ্ধির মাধ্যমে কিন্তু বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে ওঠে। নাহলে কিন্তু শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে দু থেকে দো কিভাবে হলো। দেখুন যে এখানে ছিল দু, এটাকে বিশ্লেষণ করলে দ হসন্ত যোগ রস উ, এই দ হসন্ত রস উ কি হচ্ছে, দো হয়ে যাচ্ছে। ফলে দু থেকে এই দো, দো কে ভাঙলে হচ্ছে দ হসন্ত যোগ উ, তার মানে এই যে রস উ যখন উ হয়ে যাচ্ছে, এটিকে আমরা গুণ বলছি, দোলনা। তারপর খেল যোগ অনা, খেলনা। দেখুন এখানে আমরা লিখব খেল, খেল যোগ অনা, এটা একদম সহজ, খেলনা। তাহলে খেলনা এটি কিভাবে হলো দেখুন, এই যে ল হসন্ত আর স্বরে অ, এটি হচ্ছে ল, এটি হচ্ছে খেল, আর এখানে হচ্ছে না। ফলে আমরা এখানে পাচ্ছি খেলনা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা, এর আগে আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে অট, অট প্রত্যয়। তাহলে এখানে আমরা পাচ্ছি দাপ যোগ অট, এটি হচ্ছে দাপট। যেহেতু পাচ্ছি দাপট, এখানে তদ্ধিত প্রত্যয়, কারণ দাপ একটি নাম শব্দ। আর এরপর পাচ্ছি কপ যোগ অট, কপ যোগ অট, সেটি হচ্ছে দেখুন এখানে কি হচ্ছে, প হসন্ত আর স্বরে অ মিলে এখানে হচ্ছে প, এখানে ক আগে থেকে ছিল আর ট, তাহলে এটি আবার কিন্তু কপট, কপট, এটি হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে এটি আমরা পাচ্ছি কৃত প্রত্যয়, কারণ এখানে দেখুন কপ যখন থেমে যাচ্ছি, এখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো আমরা অর্থকে জানতে পারছি না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটা দেখব, এর মধ্যে দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব, সেটি হচ্ছে অনিয় প্রত্যয়। অনিয়, ফলে এখানে আমরা দেখব যে মান, মান যোগ অনিয়, মাননীয়, এটি কৃত প্রত্যয়। দেখুন মান কথাটার অর্থ আমরা এখানে কিন্তু, এটি কিন্তু নাম শব্দ নয়, ফলে ন হসন্ত আর এই স্বরে অ মিলে কি হচ্ছে, এখানে হচ্ছে ন, আর এখানে ম, এখানে ম আকার আগে থেকে ছিল। তাহলে মা, এখানে যখন মান বলছি তখন থেমে যাচ্ছি, থেমে যাওয়ার অর্থ হচ্ছে স্বরে অ আলাদা হয়ে গিয়েছে। এরপর আমরা পাচ্ছি ন হসন্ত আর স্বরে মিলে মানো, আর বাকিটুকু কি ছিল, নিয়। ফলে এখানে কি পাচ্ছি, মানো নিয়। তাহলে এই যে শব্দটি, এটি আমরা পেলাম কিভাবে, অনিয় প্রত্যয়ের সাথে। এরপর আমরা আরেকটি দেখব যে দৃশ,
দৃশ, এখানে থেমে যাচ্ছি, দৃশ যোগ অনিয়, দৃশ যোগ অনিয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটিকে যদি আমরা মুছে দিই, এখানে দাঁড়াবে হচ্ছে দর্শনীয়। এখন প্রশ্ন হচ্ছে দর্শনীয় শব্দটি কিভাবে গঠিত হলো। খেয়াল করুন, এখানে যদি আমরা ভাঙি তাহলে এটিকে পাবো দ হসন্ত, একটু বড় করে লিখবো আমরা, দ হসন্ত যোগ রি। তাহলে খেয়াল করুন, এই যে এখানে খেয়াল করুন, রি, রি কার সাথে রয়েছে, এই যে কৃত প্রকৃতি দৃশ, দৃশ ধাতু, তাহলে এই দয়ের সাথে রি রয়েছে। তাহলে রি থাকলে আমরা কি করি, রি থাকলে যদি উচ্চারণ যখন আমরা করি তখন অর আসে, রি থাকলে কি আসবে, অর আসবে। এই যে এখানে খেয়াল করুন, তার মানে এটি হচ্ছে গুণ, দ হসন্ত যোগ অর, রি এর কারণে অর। এখানে কিন্তু তালব্য শ রয়েছে, তাহলে রি এর পরিবর্তে অর, এখানে হসন্ত রয়েছে কারণ থেমে যাচ্ছে, দর, এখানে রি এর পরিবর্তে অর। তারপর কি হচ্ছে দেখুন, এরপর রয়েছে তালব্য শ হসন্ত, এরপর রয়েছে অনিয়। ফলে আমরা শব্দটা কি পাচ্ছি, এই দ এবং এই স্বরেয়, দ হসন্ত এবং স্বরেয় মিলে হবে দ, আর এখানে কি পাচ্ছি, র হসন্ত, তাহলে হলো দর। এরপরে পাচ্ছি এই তালব্য শ হসন্ত আর এই স্বরেয় মিলে হচ্ছে স যোগ নিয়, স যোগ নিয়। ফলে এটি আমরা উপরে চলে যাই, এখানে কি পাচ্ছি, দর, তারপর আমরা পাচ্ছি স নিয়। যেহেতু এটি উচ্চারণে আসছে, এটিকে আমরা এখানে এভাবে লিখব, রেফ হিসেবে দর, দর স নিয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে কি ঘটলো, গুণ ঘটেছে, দেখুন রি আছে তাই অর হয়েছে, ধীশ যোগ অনিয় দর্শনীয়। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এর মাধ্যমে কিন্তু আজকের ক্লাসটি শেষ হচ্ছে। আমরা তৃতীয় পর্বে এরপর থেকে শুরু করব। আশা করি সবাই যুক্ত থাকবেন। সেই পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।